ভাবাসে দারে গাই দেখলে তারে সিনা যায় সর্বঙ্গ তাহার পোরাহারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার এক মুরব্বী যেই দেশাল ফেভার বাগান করেছে। এই ফেভার বাগান কিভাবে শুরু করলো এবং ফেভার বাগান করতে কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং ফেভার বাগান কিভাবে রোপণ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয়, এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। দর্শক, কিন্তু দেখেন মাশাআল্লাহ এই ফেভার বাগানটা কিন্তু অনেক বড়। এই বড়র মাঝে কিন্তু আপনাদেরকে এই সব বাগানটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা হলো মানিকগঞ্জের সিঙ্গারের মধ্যে পড়ছে এটা। এই ফেফের জাতটা হলো আপনার দেশাল জাত। দেশাল জাতগুলো এই নিয়ে এরা কিন্তু কাজ করে। এগুলো কিন্তু বেশিরভাগ হলো আপনার সবজির জন্যই এরা করছে। এরা সবজির জন্য এরা সবজির জন্য উঠাচ্ছে। দেখেন এই বস্তা করে করে সব উঠাচ্ছে মাল এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বস্তা করে করে এগুলো এই মালগুলো সব উঠাবে, কিন্তু মেইন হলো এটাগুলা আপনার তৈরি করতেছে, উৎপন্ন করতেছে সবজির জন্যই, কোনো ফাগার জন্য না। এই দেখতেছি এক ভাই গান করতেছে। এটা দুইটা নিয়ে এটাকে এখানে দোকান কি কাছে নাকি? এই জায়গায় আর কি বিক্রি করে যে কান কাবাব। ও আচ্ছা আচ্ছা, কান কাবাব এটাই। দর্শক, এই বাগানটা হলো মানিকগঞ্জের খুবই পরিচিত কান কাবাব যেটা আছে, কান কাবাবের সাথে কিন্তু এই বাগানটা, এই ফেফে বাগানটা আমাদের এখানে কিছু শ্রমিক ভাইরা কাজ করতেছে। ওদেরকে একটু ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করতেছি করে। হ্যাঁ, আপনি তো এখানে আছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এদেরকে একটু ঠান্ডা খাওয়াচ্ছি ভাই, একটু ঠান্ডা খাওয়াচ্ছি এদেরকে। এই ভাইরা অলরেডি চলে আসছে। এমনি কালি তো কিছু খাওয়া দরকার ছিল না, এমনি চলবে। যাই হোক, তো এই বাইগুলাই কিন্তু এখানে এই বাগান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যায়। কাউরাম বাজার, শ্যাম বাজার, আরো কি একটা বাজার বললো সিটাং রোডে বলে, ওইটা তো আপনাদেরকে আমি শিওর বলতে পারতেছি না। আমার মুরব্বী কি চলে গেছে? আমাদের সর্দার অনেক জায়গার নাম জানে, ঠিক আছে, অনেক জায়গায় পেপে যায়। এই মাদ্রাসা আছে ওই হলুদ গেঞ্জি, ঠিক আছে। নাম কষ্ট না? রতন। রতন, ওর নাম হলো রতন না? তার নাম কও। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় মুরব্বী দোকান ফেভার বাগানের মালিক উনি না? উনি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন এরা একটু রেস্ট নিচ্ছে ফেভে সিরার পরে। এই এক বস্তার মধ্যে এখানে কয় কেজি ধরে? এক বস্তার মধ্যে কয় কেজি ধরে? এটা আছে 45 কেজি। 45 কেজি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরো 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 ধরো। ভাবাসে দারে গাই দেখলে তারে সিনা যায় সর্বঙ্গ তাহার পোরাহারে। হবের এই ঘরে আরেক দর্শক, এক ভাই গান গাচ্ছে, আপনাদেরকে এসে একটু শোনার চেষ্টা করছি। হবের এই ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার সারো দমের জিগির করো, পাইলেও পাইতে পারো মওলা রে। গুরুতে নয়ন দিয়াছে যেইজন, তার কি মরণের ভয় কি আছে রে। ঘরের এই ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।
তাহলে আপনাদের এই কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের এই কাজগুলো? কাজ আপনাকে এখন কয়টা বাজে? এখন মনে হয় 11টা বাজে না, এখনো 12 বাজে। আপনাকে 12টা বাজছে এখন? 11টা 12 বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে সর্বোচ্চ আপনি 2টা বন্ধ আছেন না? পরে ফোন আচ্ছা আচ্ছা, ভালো থাকবে না? ওকে দর্শক, এই হলো এখানে আজকে এই পেঁপে বাগানের, যে পেঁপে বাগানে আসছি, এখানে অনেক শ্রমিক ভাইরা কাজে নিয়োজিত আছে এরা। আর দর্শক, এই বাগানের যিনি মালিক উনি ফোনের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। এই এদিক দিয়ে উনি আছে, এই দেখেন এই বাগানটা অনেক বড়, কিন্তু উনি কিভাবে শুরু করছে, কেমন শুরু করছে সব জানার চেষ্টা করব। চাচা, এই দেখেন দর্শক, এই বাগানটা হলো অনেক বড়, মাশাআল্লাহ। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়, বিশাল এক বাগান এটা। এখানে কিন্তু প্রতিদিন অনেক পেঁপে উঠে, এই দেখেন আপনার বস্তা বস্তা করে কিন্তু এখানে পেঁপে উঠাচ্ছে। এই দেখেন মাশাআল্লাহ, এই পেঁপে, এই দেখেন পুরা বস্তা বস্তা করে পেঁপে বাগান থেকে পেঁপে উঠাচ্ছে। এক ভাই আর এক ভাই কিন্তু এখানে কিছু পেঁপে ছিটতেছে, এই কোথায় নিয়ে যাবে? আসসালামু আলাইকুম, পেঁপে গুলো কোথায় নিয়ে যাবেন? দেখেন এক একটা ওজন কতটুকু হতে পারে? 7 কিলো কি আর বেশি? হ্যাঁ, কোথায় যাবে এগুলা? কোথায় যাবে? কাউরান যাবো। ও আচ্ছা, দেখেন মাশাআল্লাহ, এই মালগুলা কাউরান বাজার যাবে, এই মানিকগঞ্জের থেকে। এই দেখেন আর একটা দর্শক, এটা হলো কিন্তু এদের মানিকগঞ্জের নিজস্ব উৎপন্ন জাত। এটা হলো দেশাল। এটা হলো বিশেষভাবে আপনার হয় সবজির জন্য। দেখেন মাশাআল্লাহ কিভাবে ছিটতেছে। এই আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলতেছে আপনার বাগান অবস্থা? এটা কি জাত নিয়ে শুরু করছেন? প্রথমে কিভাবে শুরু করলেন, কতটুকু কিভাবে করলেন, আমাদেরকে যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে বলতেন। প্রথম এই জায়গাটা পুরা কতটুকু মধ্যে আছে? এটা এখন আছে 5 বিঘা। 5 বিঘার মধ্যে পুরা বাগানটা করছে? 5 বিঘার মধ্যে আছে এখন। আচ্ছা, আমি শুরু করছি গত বছর। এখানে 1 বিঘা জমি নিয়ে। 1 বিঘা জমি? জি, যে পুরাতন যে গাছগুলা, জি জি, 1 বিঘা জমি। আচ্ছা আচ্ছা, এটা দেশি জাত। জি জি, কি জাত? দেশি জাত। এটা ওই দেশাল জাত কি? এটা এখানে এই মানিকগঞ্জে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন সঠিক জানি না কোথায় উৎপন্ন হয়েছে, আমি গত বছর নতুন করছি। আপনি কোথেকে বীজ সংগ্রহ করছেন এটা? আমি বীজ সংগ্রহ করছি আমাদের এলাকায় যারা আগে চাষ করছে দেশি জাত, ওদের কাছ থেকে ভালো বীজ যেটা। আচ্ছা, তারা রোপণ করে। আচ্ছা, ওই চারা আমি কিনে মানে এই কতদিন আগে আপনি এই ব্যবসার সাথে জড়িত হয়েছেন? কৃষি সেক্টরে 3 বছর। ফেবের সাথে প্রথমে 2 বছর থেকে জড়িত হয়েছেন না? প্রথম বছর কতটুকু ফলন কেমন পাইছেন? প্রথম বছরের ফলন পাচ্ছি আমি 1 বিঘা থেকে আমার প্রায় 3.5 লক্ষ টাকা আসছে। 3.5 লক্ষ টাকা? তো মোটামুটি 3.5 লক্ষ টাকার মধ্যে আপনার খরচ করে গিয়েছিল আমার আনুমানিক 1 লাখের উপরে। 1 লাখের উপরে? তাহলে মানে এই সময় তো ছোট পরিচয় ছিল 1 বিঘার মধ্যে। এখন কয় বিঘা বললেন? এখন 5 বিঘা। 5 বিঘা, আরো আপনার আরো 4 বিঘা আছে ইনশাআল্লাহ। তাহলে এই বছর তো আরো বেশি হওয়ার আশা আছে নাকি? হ্যাঁ, আশা তো করতেছি, আশা করে কাজ করতেছি। তবে এই বছর আবার বিক্রির ক্ষেত্রে পেঁপের দাম কম। আচ্ছা আচ্ছা, লাভটা কম হবে না। তা আপনি আগে কি পেঁপের আগে কি করতেন? আমি প্রথমে করতাম ব্যবসা। এখন আছে ব্যবসা জড়িত। এর সাথে সাথে আমার কৃষি কাজ। ও, কৃষি অন্য ব্যবসা আছে, ব্যবসার সাথে সাথে আপনি কৃষি সেক্টরের মধ্যে আছেন না? এটা আমার আগ্রহ। 2 বছর আগেও কি আপনি এই কৃষির সাথে অন্য কিছু করতেন নাকি পেঁপে নিয়ে শুরু করছেন প্রথমে? তার আগে অন্য কিছু করছি। অন্য কিছু কোনটা কি করেছেন? যেমন ধান করছি। আচ্ছা, তারপরে আপনার সবজির মধ্যে কচু। আচ্ছা,
লতি কচু 2-3টা জাত আছে। আচ্ছা, এটা করছি এই বছর আমার আছে 1 বিঘা লতি কচু। লতি কচু, তো লতি কচু তো মোটামুটি ভালো আছে। হ্যাঁ, ওটার ফলন আমি গত বছর করছিলাম আধা বিঘা, এই বছর। আপনি কি লতি কচু ছাড়া কেউ চাইলে কি আপনি দিতে পারেন, দেন নাকি? আপনি গত বছর ছাড়া দিচ্ছি আমি। দিচ্ছেন না? আর এখানে যদি মনে করেন কেউ যদি লতি কচু ছাড়া চাই, আপনি কি ছাড়া দিতে পারবেন না? পার পিসে কত করে নেন ছাড়া? আর আমি তো গত বছর মানে বিক্রি করছি 2 টাকা পিস। 2 টাকা পিস। আর এখানে কি এসে নিয়ে যেতে হয় নাকি? না, ওরা নিয়ে যায় এখান থেকে, আমি তুলে দেই। তুলে দেন। মনে করেন কেউ যদি আপনার নাম টাকা দিয়ে ফাটা দিলে আপনি কি ফাটাতে পারেন? এরকম পরিস্থিতি আছে না? আর ফেফে ছাড়া তো বেছেন না আপনি? স্যার আমি এই বছর বিক্রি করছি। আপনি মানে আপনাদের এই জাতটা তৈরি করছেন? আমি হাতে বাইছে গত বছর 1 বিঘা থেকে ভালো জাতের বীজগুলো রাখছি। আচ্ছা, যেমন অনেক জাত মিক্স থাকে, কিন্তু আমার এই বছর জাতে কোনো মিক্স নাই। আচ্ছা আচ্ছা, অ্যাকুরেট। আচ্ছা, তো ওই মিক্স জাত না রাখে অ্যাকুরেট করে এই জাতটা নিজে ফলাইছি, চারা করছি এবং এই চারাগুলা বিক্রিও করছি, নিজে লাগাইছি। আচ্ছা আচ্ছা, আপনি তো গত বছর 3 লাখ টাকা বিক্রি করছিলেন নাকি? 3.5 লাখ টাকা। এই সময় ছিল 2 বিঘা, 1 বিঘা, এবারে হয়েছে 5 বিঘা। এবারে কতটুকু আশা করতেছেন আল্লাহ যদি দেয়? এখন বাজার মূল্য হিসেবে আশা করতেছি গত বছরের তুলনায় একটু কম হবে। তাতে মনে হয় মনে হচ্ছে যে 14-15 লাখ টাকা। 14-15 লাখ টাকা আসবে। মাশাআল্লাহ, মানিক আল্লাহ দিলে। আচ্ছা, প্রথমে দর্শকের উদ্দেশ্যে বলতে, অনেকে তো জানে না, প্রথমে মানে কিভাবে মাটিটা কিভাবে কি করতে হয়, গাছটা কিভাবে রোপণ করতে হয়, সংক্ষিপ্ত ভাবে যদি আমাদেরকে একটু বলতেন। চারা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা প্রথমে আমরা যে বীজ রাখার জন্য যে ভালো পেঁপেগুলো, আচ্ছা, মানে হৃষ্টপুষ্ট যেগুলো সবিল, জি, ওই জাত দেখে সবলগুলো আর কি, ওইগুলো একটা একটা গাছের মধ্যে রেখে দেন। এটা ছিঁড়ি না। আচ্ছা, অন্যগুলো ছিঁড়ে নেই। আচ্ছা, আর ওইটা যখন পাকে আর কি পেকে যায়, আচ্ছা, তারপর এটা আমার ছিঁড়ে নিয়ে এটারে কাইটে বীজগুলো সংগ্রহ করি। বীজগুলো সংগ্রহ করে তারপরে এরপর বীজগুলো কি শুকান? হ্যাঁ, অনেকে শুকায়, আবার অনেকে না। আপনি কি করেন? আপনি কিভাবে করেন? শুকায় করছি। আপনি শুকায় রাখেন? শুকায় রাখে এরপরে শুকায় তারপরে ওইটারে মাটি তৈরি করা লাগবে। আচ্ছা, মাটি আপনারা একটু কোকোপিট দিয়ে করেন নাকি এমনি ডাইরেক্ট শুধু প্যাকেটের মধ্যে না সিটে দিয়ে করেন কোনটা? না না, এটা কোকোপিট থাকে, অন্যান্য সারের মাত্রা আছে, মানে প্যাকেটের ভিতর, প্যাকেট এক এক প্যাকেটের ভিতর জৈব সার নরমাল মাটি মিক্স করে প্যাকেটের মধ্যে মাটি চিকন করে চাইলে এটারে ঝুরঝুরা করা লাগে না। ওটা বলতেছেন আপনি কি ওই বীজগুলা কি উৎপন্ন সিটাই করেন নাকি এক এক প্যাকেটে এক একটা দিয়ে প্যাকেটের মধ্যে 2-3টা করে দেন আর কি? না, 5টা-7টা দেওয়া লাগে। অনেক সময় মায়ের যায়, অনেক সময় পুরুষ জাত বেশি হয়। আচ্ছা আচ্ছা, ওই পুরুষটা কাইটা রেখে ওই মহিলাটাকে রাখা হয়। আচ্ছা, তারপরে তো ওইটা রেখে ওই যে গাছ তৈরি করা হয়। চারা দেওয়ার পরে চারার বয়স 1.5 মাস বা 2 মাস হয়, তখন একটু 5-7 ইঞ্চি লম্বা হলে আচ্ছা এটা জমি তৈরি করে ওখানে এক একটা ঝাড়ের মধ্যে একটা করে গাছ লাগান। এক একটা গাছের দূরত্ব কতটুকু? দূরত্ব আমি দিছি এবছর। আপনার লাইনের দূরত্ব কত আর গাছের দূরত্ব কত? গাছ থেকে গাছ 4.5 হাত, আর লাইন থেকে লাইন হলো 4 হাত। 4 হাত। আচ্ছা আচ্ছা। আর ওই গাছটা রোপণ করার আগে কি কি সার ব্যবহার করেন জৈব সার নাকি এমনি গর্ত করে রোপণ করে দেন কোনটা? ওইটা হলো আগে যেমন অন্য ফসল থাকে জমিতে, জি, ওই ফসলের সার ছিটিয়ে দেওয়া লাগে। আচ্ছা। আর এরপরে যখন চারাটা রোপণ করি ওখানে একটু গর্ত করে চারা মাটির লেভেল। এমনি কিছু দেন না, ডাইরেক্ট এমনি প্রথম অবস্থায় কিছু দিতে হয় না, জাস্ট মানে গর্ত করে চারাটা রোপণ করে দেন। চারাটা পলিথিন প্যাকেটটা ছিঁড়ে বা কাইটে ওইটা রোপণ করে দেওয়া। আচ্ছা, তারপরে এটা যখন কিছুদিন পরে এটা বাইসা যায়, সাথে অ্যাড হয়ে যায়, তারপরে এটারে ওই ছোট দিকে আগাছা পরিষ্কার করে দেন। আচ্ছা, মনে করেন একটা গাছের মধ্যে আপনি বীজ দেন 5টা, হয়তো 3টা উদ্যম হলেও কতদিন পরে মানে একটা কেটে দেন, মানে একটা রেখে আর বাকিগুলা কাটেন? ওটা রোপণ করার পরে এখানে গাছ হৃষ্টপুষ্ট হবে, সাইজ বড় হবে। আচ্ছা, এরপর এখান থেকে ফুল আসবে। আচ্ছা, ফুল আসলে যেটা ফুল সেটা বোঝা যাবে যেরকম ফুল থাকবে। আচ্ছা, আর যেটা মহিলা পেঁপে হবে এটা ফুলে যেরকম হবে এরকম হলে এটা মহিলা। আচ্ছা, আর ওই যে ছড়ার মতো থাকলে এটা হলো পুরুষ। ঠিক আছে, পুরুষটা তো মনে করেন আপনার একই টবের মধ্যে মানে একই গর্তের মধ্যে 3টাই মেয়ে হইছে, তখন কি রাখবেন না কেটে ফেলবেন? না, 3টা মেয়ে হলে একটা রেখে দেব আর 2টা কেটে ফেলবেন। আর পুরুষ হলেও পুরুষ টোটাল রাখবেন যে একটা। পুরুষ হলে যদি একটা সবগুলো পুরুষ হয়, একটা করে কাটতে শেষেরটা রেখে দেব। আচ্ছা আচ্ছা। তো এরপরে যে রোপণ করার পরে সারটা কিভাবে কতটুকু কি দেন একটু যদি বলতেন? অনেক সময় আমরা
ছোট থাকতে গাছের চতুর্দিকে দিয়ে দেই। আচ্ছা। আবার কেউ কেউ আমি যেমন ছিটিয়ে দিই, আচ্ছা। পুরো জমিতে ছিটিয়ে দিই। আচ্ছা। গাছের এখন জড়গুলো সব মাটিতে লেভেল হয়ে গেছে। আচ্ছা। এখানে সারটাও গাছে নিতে পারবো। আচ্ছা। আর ছোট সময় যেমন এমনি গাছের ভিতরে দেন না? না না না, গাছের ভিতরে কোনো সার দেন না, না লাইনেই দেন? লাইনে। আচ্ছা। আর ওই ছোট সময় থাকতে সেটা যখন পুরো জমি না ছড়ায় তখন একটু ছোট দিক দিয়ে দেওয়া লাগে, একটু দূরত্ব। আচ্ছা। যেমন 1 ফুট দূরত্ব দিয়ে, একটু 1 ফুট দূরত্ব দিয়ে আকার থেকে আচ্ছা দিলে গাছটা তাড়াতাড়ি উঠে যাবে। আচ্ছা। তো একটা আপনি গাছ রোপণ করার থেকে ফল আসা পর্যন্ত কতদিন সময় নেয়? হ্যাঁ, এই 7 মাস 7 মাস 8 মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো পেঁপে গাছে সবসময় মানে সময় কমের মধ্যে ফলন পাওয়া যায় নাকি? অন্য কোনো ফলন পাওয়া যায় না? না না, এটা গাছ তৈরি হইতে সময় লাগে অনেক। আচ্ছা, এখন কেউ নতুন মানুষ পেঁপের যদি বাগান করতে চায়, এদের উদ্দেশ্যে আপনি কিছু কি বলবেন? এখন আমি যেটা আমার ইয়ে থেকে বলতেছি, কেউ যদি করতে হয় যে কোনো কাজের বিষয়ে, তার নিজেকে আগে আগ্রহ করতে হবে, আগ্রহ পয়দা করতে হবে, এটার প্রতি আমার মনোযোগ তৈরি করতে হবে। আচ্ছা। আমি কাজটা করব, তখন এই নিয়ত করে যে করা শুরু করবে, আল্লাহ তাআলা তার ওই কাজের ভিতরে বরকত দিয়ে দিবে। এটা নিজের আগ্রহ, মনের শক্তি। যেমন আমি ব্যবসা থেকে সাইটে এটা নিছি, এটা আমার নিজের স্পিডে করি আমি। আচ্ছা। লেবার খাটাই নিজে, প্রত্যেক জিনিসের মন ভালোবাসা থাকতে হবে, কাজে থাকতে হবে। যদি এখান থেকে আমি একটু অলসতা করি, জমিতে দেখলাম না, সম্ভবত সার বিষ প্রয়োগ করলাম না, একটু অলসতা করলাম, তাহলে আমার এই জমিতে ফসল ভালো হবে না। আচ্ছা। আমাদের অনেক সময় কৃষি প্রশিক্ষণে যাই, ট্রেনিং এ যাই, ওরা বলে যে ক্ষেতের ভিতরে মানে মালিক প্রতিদিন হাঁটা অথবা ক্ষেতের দেখাশোনা করা। আচ্ছা। এখন একটা পোকা লাগছে, আজকে এটার কীটনাশক দেওয়া উচিত, আজকে সারের প্রয়োজন আজকে দেওয়া উচিত, আজকে পানির প্রয়োজন আজকে দেওয়া উচিত, 2 দিন পরে দেবো, বলে এটা ফল ঠিকমতো পাওয়া যাবে না। এই আগ্রহ নিয়ে যদি কেউ করে যে কোনো কাজই, তাহলে সে সফলতা পাইবে। আচ্ছা, নতুন মানুষ যদি মানে প্রথমে তার মনে টাকা দিয়ে শুরু করতে পারবে কমের মধ্যে আর কি? যদি আমি 1 বিঘা জমির মধ্যে আমি প্রথমে আনুমানিক 1 লক্ষ টাকা ক্যাশ নিছি। 1 লক্ষ টাকা ক্যাশ থাকলে করতে পারবে? হ্যাঁ, 1 লক্ষ টাকা ক্যাশ নিছি। এটা কি জমি সহ নাকি জমি ছাড়া? জমি সব সহ, ফসল সব সহ। জমি লিজ সহ? জমি লিজ সহ, লিস্ট সব সহ। জমি লিজ সহ যদি আমাদের কট জমি তো, বছরের কট। আচ্ছা, যাই হোক, ওটা বলতেছি আর কি। যদি মানে 1 লক্ষ টাকা থাকলে তাহলে পেঁপে বাগানে আসতে পারবে। হ্যাঁ, আমার একটু কিছু অ্যাড করা লাগছে পরে, আর পরবর্তী আর কি সাধারণত অ্যাড করা লাগছে। আচ্ছা। তো মোটামুটি আনো 1 লক্ষ বা 1 লক্ষ 20-30 হলে একটা মোটামুটি 1 বিঘার মধ্যে করতে পারবে। জি জি, করতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো 1 বিঘার মধ্যে করতে পারবে। আর এই পেঁপের মধ্যে কোনো মেইন বেশি আক্রমণ করে যে এরকম একটা রোগের নাম যদি বলতেন? এটার মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে একটা পোকা আছে, এটা গুড়া পোকা বলে। মানে পাতার ফুটা ফুটা করে ফেলে নাকি এটা? নাকি পাতা ফুটা করে না, পাতা ফুটা করে এই যে বডি গুলো আছে না, আচ্ছা, এইগুলোর মধ্যে এটা তো সুস্থ সবল, এরকম পোকার আক্রান্ত গাছ আছে। এইটা আক্রমণ করলে কি হয়, কিরকম হয়? আক্রমণ করলে গাছে একদম পাতাগুলোর এই যে ছোট করে নিতেছে। আচ্ছা, ছোট করে ফেলবে না পাতাটা সবল কিন্তু ছোট করে নিতেছে। আচ্ছা, এই যে এটা আক্রমণ হওয়ার সম্ভাবনা হইতেছে। আচ্ছা, ছোট ছোট মানে যদি ওটা আক্রমণ করে এগুলো কুকড়া হয়ে যায় না? হ্যাঁ, কুকড়া হয়ে যাবে। এইদিকে হইছে এগুলো, হ্যাঁ, ওই যে শিকড় হইতেছে, এটা রক্ত আসছে। এটা হলো মেইন একটা রোগ না? এটার জন্য কি ওষুধ ব্যবহার করবে না? তার মধ্যে ওই কীটনাশক অফিসে আছে, 2-1টা ওষুধ দিলে এই পোকার ওষুধটা স্প্রে করতে হয় না? এমনি আপনাদেরকে প্রতি সপ্তাহ বা 15 দিনে কোনো ওষুধ ব্যবহার করতে হয়? সপ্তাহে করা লাগে না, যেমন আমরা এই যে ফসল এখন তুলতেছি, আচ্ছা, তোলার পরে এখানে আমরা এটা সার দিব। আচ্ছা। আর যদি কোনো রোগ আক্রান্ত হয় তাহলে ওটা যে কীটনাশক দেওয়া উচিত ওটা দিব। আচ্ছা মুরব্বী, আপনাকে সর্বশেষ একটা কথা জিজ্ঞেস করতেছি। আপনার এই কিছু মনে করেন না, কারণ আমরা চাই যে কি কৃষি সেক্টরে মানুষ আসুক, এই জন্য এই টোটাল এটার মধ্যে আপনার কতটুকু খরচ হয়েছে এই পর্যন্ত? এটা আর কি পুরোপুরি হবে বলতে কথা নাই, যে আমার মোটামুটি প্রায় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে যদি 7 লক্ষ টাকা যদি খরচ হয়, তাহলে আপনি আশা করতেছেন 15 লাখ পর্যন্ত। তাহলে আল্লাহ যদি দেয় তাহলে 8 লাখ টাকা থাকবে। তো এটা তো অন্য ব্যবসার মধ্যে তো অনেক পারবো বলে আমার মনে হয় না। এটা আপনার তো এত টাকা, একটা ব্যবসা করতে তো অনেক টাকার দরকার, কিন্তু এখানে তো এই এর মধ্যে তো দরকার হয় না। মুরব্বী, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দর্শক আজকের মতো বিদায় নিব, দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।